শব্দটা কোথা থেকে আসছে বোঝার চেষ্টা করছে লাবণ্য। শব্দটা সে স্পষ্ট শুনতে পেয়েছে। আচ্ছা, এমন নয় তো চিৎকারটা বৃদ্ধ লোকটি দিয়েছে? আমার এতক্ষণ কেন মনে হলো না? লাবণ্য ভালো করে জানে সামির আর স্বামীরের সাথে সাপেরা যতক্ষণ ভয়ঙ্কর না কেন, এখন কেউ তার কোনো ক্ষতি করবে না। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। বারবার লাইট জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু লাইট জ্বলছে না। লাবণ্যর মা আর স্বামীর আসার পর অনেক কষ্টে রুমের লাইট অন হয়েছে। নিচে পড়ে আছে বৃদ্ধ লোকটি রক্তাক্ত শরীরে। সারা ঘর রক্তে লাল হয়ে যাচ্ছে। কেউ খেয়ালই করেনি তারা রক্তের ওপর দাঁড়িয়ে আছে। লোকটি লাবণ্যকে ইশারা দিচ্ছে ওনার কাছে যাওয়ার জন্য। তোর বড় বিপদ মা, তোর সন্তানই তোর জন্য কাল হয়ে দাঁড়াবে। মানুষ আর সাপের মিলনের কারণে তোর সন্তান মানুষ রূপে জন্ম নেবে, কিন্তু সে যে কোনো সময় তার রূপ পরিবর্তন করে সাপ হয়ে যেতে পারবে। এই স্বামীর তোর বংশের। আর কিছু বলার আগেই মারা যায় লোকটি। লাবণ্য হাতের দিকে তাকিয়ে দেখে লোকটার দেওয়া তাবিজটা তার হাতে নেই, কিন্তু রাতে সে নিজের তাবিজটা হাতে পড়েছিল। তাহলে তাবিজটা তার হাত থেকে কে খুলে নিল? বৃদ্ধ লোকটি বা কেন মারলো? শুধুমাত্র স্বামীরের আসল পরিচয় জেনে গেছে বলে? রাতে এই কথাটা বলার জন্য হয়তো আমার হাতটা ধরেছিল, কিন্তু আমি নিজেই বুঝতে পারলাম না। আজ আমার জন্য লোকটা মারা গেল। স্বামীর তো রুমে ছিল, তাহলে কে মেরেছে? আমার জন্যই আমার বাবা বিছানায় পড়ে আছে। লাবণ্যর অবাক লাগছে। লাবণ্যর মা এতগুলো কথা শোনার পরও ওনার একটুও খারাপ লাগছে না। লাবণ্যর এটা ভেবে কষ্ট লাগছে তার গর্ভে জন্ম নিচ্ছে ভয়ঙ্কর এক মানব শিশু। লাবণ্যের মা আর স্বামী যে যার রুমে গিয়ে আবার ঘুমিয়ে গিয়েছে। সকালে পুলিশ বাড়িতে এসে লাশটা নিয়ে যায়। স্বামীরও যায় পুলিশের সাথে, কারণ এই বাড়িতে একটা খুন হয়েছে। তারা কেউ খুনের সাথে জড়িত না। প্রমাণ ছাড়া কেউ এই কথা বিশ্বাস করবে না। লাবণ্য ভালো করে জানে স্বামীরের বিরুদ্ধে কেউ কোনো প্রমাণ না পেয়ে একটু পরেই স্বামীরকে ছেড়ে দিতে বাধ্য হবে পুলিশ। রোহিত আর বাকিদের সাপের ছোবল দিয়ে মারলেও বৃদ্ধ লোকটিকে সাপে ছোবল কিংবা কোনো আঘাত করেননি, বরং টিনের চালের বেড়া এক পাট খুলে তার পেটে ঢুকে গিয়েছিল। হয়তো কোনো কারণে এক পাট খুলে গিয়ে তার ওপর পড়ে যায়, এটা দুর্ঘটনাই মাত্র। কিন্তু আসলে তো তেমন কিছু হয়নি। সত্যিটা কখনো মানুষ জানতে পারবে না, কি করে মারা গেছে লোকটি। একটার পর একটা খুন হয়ে যাচ্ছে, এরা কিন্তু কেউ কিছু করতে পারছে না এদের। সন্ধ্যায় স্বামী ঠিকই বাড়ি চলে আসে। কেউ কারোর সাথে তেমন কোনো কথা বলছে না, সবাই চুপচাপ। সকাল থেকে লাবণ্য তার মাকে বারবার বলছে তার শরীরটা ভালো না, সে ডাক্তারের কাছে যেতে চায়, কিন্তু লাবণ্যের মা স্বামীরের মতন বারবারই না করে দিচ্ছে। লাবণ্যের মাও স্বামীরের ইশারায় চলছে, তার আচরণে ঠিকই বোঝা যাচ্ছে, কিন্তু লাবণ্যও নাছোড়বান্দা, সে ডাক্তারের কাছে যাবেই। বাড়ি থেকে বের হতে যাবে, স্বামীর লাবণ্যের সামনে এসে দাঁড়িয়ে আছে। তুমি নিশ্চয়ই তোমার বাবার লাশ দেখতে চাও না? আমি কি করতে পারি তোমাকে সবটা খুলে বলতে হবে না আশা করি। নিজের মাকে স্বাভাবিক সুস্থ দেখতে ভালো লাগছে না? তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? তুমি কেন হসপিটালে যেতে চাইছো? আমার সন্তানকে মেরে ফেলতে, তাই তো? তাহলে মন দিয়ে শুনে রাখো, আমার সন্তানের কিছুই হবে না। যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে তার মৃত্যু অনিবার্য। দরকার হলে এখানে একটার পর একটা মানুষকে আমি খুন করব। সন্তানের জন্য খুব কষ্ট লাগছে আপনার? যখন দিনের পর দিন মানুষের বাচ্চাগুলোকে মেরে ফেলেছেন, তখন একবারও ভেবে দেখেছিলেন ওই বাচ্চাগুলোর মা বাবা কি নিয়ে বাঁচবে তাদের সন্তানকে হারিয়ে? লাবণ্য বলল, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমার কোনো প্রশ্নের জবাব দিতে বাধ্য না। আমি যা বলছি তা মেনে চলো, তাতে তোমারই মঙ্গল। আমার আর কি ক্ষতি করার বাকি রেখেছেন? আমার বাবার এমন অবস্থা করে তারপরও আপনার শান্তি হয়নি? আমার মাকে আপনার মায়া জালে বন্দি করে নিয়েছেন। আমার মা হয়ে ও এখন সে আপনার বলা বলি সারাদিন বলতে থাকে। লাবণ্যের মা লাবণ্যকে দুটো চড় মেরে ঘরে নিয়ে গেল। মেয়ের এমন সাহস দেখে তিনি অবাক। তোর বাপ কোনোদিন বলতে পারবে না আমি তার কথার অবাধ্য হয়েছি, আর তুই কথায় কথায় জামাইয়ের সাথে ঝগড়া করছিস? মা চুপ করো, তোমাদের কারোর কথা আমার ভালো লাগছে না। যত দিন যাচ্ছে লাবণ্যের মনে ভয় হতে শুরু করেছে, আমার নিজের সন্তানই আমার ক্ষতির কারণ হবে, তাহলে বাকি মানুষগুলোকে নিশ্চয়ই সে ছেড়ে দেবে না। আর কিছু ভাবতে পারছে না,
কে জানতো সকাল হতেই আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে গ্রামের মানুষদের জন্য। নদীর পাড়ে দুটো মানুষের লাশ পড়ে রয়েছে, সারা শরীর নীল রং ধারণ করেছে। রাতে তারা নৌকায় ঘুমিয়ে পড়েছিল। সবাই ভয়ে আছে, কাকে আবার সাপের হাতে নিজের জীবন দিতে হয়। যত দিন যাচ্ছে গ্রামের সাপের উদ্ভব বাড়ছে। লাবণ্যের শরীর আরো খারাপ হতে যাচ্ছে। কোন পাপের শাস্তি পাচ্ছে সে? তার জন্য কতগুলো নিরপরাধ মানুষ মারা গেছে। হয়তো তার কারণে ভবিষ্যতে আরো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। সে মরে গেলেই কি সবকিছু আগের মতন স্বাভাবিক হয়ে যাবে? তার বাবা কি আগের মতন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে? গ্রামের মানুষগুলো কি সবকিছু ভুলে শান্তিতে বসবাস করতে পারবে? তার একজনের মৃত্যুর জন্য যদি এতগুলো মানুষ বেঁচে যায়, তাহলে শত কষ্টে হলেও সে তার জীবন দিয়ে দিতে পারবে। সময় যত যাচ্ছে পরিস্থিতি আগের থেকেও খারাপ হয়ে যাচ্ছে। মানুষ রাতে তো দূর, দিনের বেলায়ও বাড়ি থেকে বের হতে চায় না। কি করেই বা হবে? যে যায় সে লাশ হয়ে যায়। মানুষ শত চেষ্টা করেও একটা ভালো ওঝা কেউ গ্রামে নিয়ে আসতে পারে না। লাবণ্য এখন আর আগের মতন কারোর সাথে কথা বলতে যায় না। সব সময় অন্ধকার ঘরে থাকতে পছন্দ করে। হাত পা দুটো বেঁধে রাখা হয়েছে। কখন আবার দেখা যাবে নিজের হাতেই ছুরি চালিয়ে দিয়েছে। এখন আর লাবণ্যকে বিশ্বাস করতে পারে না স্বামীর। মেয়েটা দিন দিন পাগল হয়ে যাচ্ছে। তার সাথে স্বামীরের এতদিনের স্বপ্ন শেষ হয়ে যেত। কি করে একটা মানুষ এমন কাণ্ডজ্ঞানহীন মানুষের মতন কাজ করতে পারে? তাহলে কি লাবণ্য ওই বৃদ্ধ লোকটির কথাগুলো এখনো বিশ্বাস করে আছে? এত চেষ্টা করেও কি শেষে লাবণ্য সত্যিটা জেনে গেল? আমার আর একটু সচেতন হওয়া দরকার ছিল। তাহলে সত্যিটা লাবণ্য এত সহজে জানতে পারতো না। আর তো মাত্র কিছুদিন, তারপর পৃথিবীতে আসতে চলেছে আমাদের নাগরাজ, যে আমাদের শত্রুদের হত্যার পাশাপাশি নাগরাজ্যের উত্তরাধিকার পাবে সে। মধ্যরাতে দরজা ভেঙে লাবণ্যকে নিয়ে যায় কালো কাপড়ে ঢাকা কয়েকজন মানুষ। লাবণ্যের চোখ খুলতেই সে দেখতে পায় তার হাত পা বাঁধা। চারিদিকে নীরবতা বিরাজ করছে। একজন আগুনের কুণ্ডলীর সামনে বসে কী সব মন্ত্র উচ্চারণ করছে। তার পাশে আরো কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদের সবার মুখে হাসি। হাসবে না কেন? এত সহজে লাবণ্যকে খুঁজে পাবে সেটা তাদের কল্পনার বাহিরে ছিল। তাদের শত্রুর খোঁজ তাদেরকে আর কষ্ট করে পেতে হলো না, বরং শত্রুই তার সন্ধান তাদেরকে জানিয়ে দিল। স্বামীর বাড়িতে এসে দেখে লাবণ্যের মা দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে। এত রাতে এইভাবে দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে আছে কেন? স্বামীরের হঠাৎ মনে হলো, আচ্ছা, লাবণ্যের কোনো ক্ষতি হয়নি তো? রুমে গিয়ে দেখে পুরো বিছানা এলোমেলো। নিচে লাবণ্যের হাতের কাঁচের চুড়িগুলো পড়ে আছে। লাবণ্যকে ওরা যখন ধরে নিয়ে যাচ্ছিল, তখন লাবণ্য যেতে না চাওয়ার কারণে ওরা এক পর্যায়ে লাবণ্যকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। শক্ত করে কারোর হাত ধরার কারণে কাঁচের চুড়িগুলো ভেঙে গিয়েছিল। অনেকক্ষণ ধরে খুঁজে কোথাও লাবণ্যকে না পেয়ে স্বামীর প্রায় পাগলের মতন হয়ে গেছে। আর মাত্র কিছুদিন, তারপর তার এতদিনের কষ্ট সফল হতে চলেছিল। কিন্তু আজ স্বামীর কি করে এত বড় ভুল করলো? লাবণ্যকে বাড়িতে একা রেখে যাওয়া মোটেও ঠিক হয়নি। এখন কোথায় খুঁজবে লাবণ্যকে? সবার আগে লাবণ্যের মার জ্ঞান ফেরা দরকার। তাহলেই জানতে পারবে বাড়িতে আসলে কি হয়েছিল। এত কিছু থাকতে লাবণ্যকে কেন ধরে নিয়ে গেল? কয়েকবার লাবণ্যের মায়ের মুখে পানি দিতেই জ্ঞান ফিরে আসে লাবণ্যের মায়ের। লাবণ্য, আমার মেয়েটাকে ওরা মেরে ফেলবে। স্বামীর মা হয়ে নিজের মেয়েকে বাঁচাতে পারিনি। কে মেরে ফেলবে লাবণ্যকে? কেন মারবে? কি এমন উদ্দেশ্য থাকতে পারে? তাছাড়া আপনি বা এত জোর দিয়ে কি করে বলছেন এসব? কারণ শুধুমাত্র এদের হাত থেকে বাঁচাতে নিজেদের সবকিছু ছেড়ে লাবণ্যকে নিয়ে পালিয়ে এসেছিলাম। আজ আমার মেয়েকে ওরা নিয়ে গেছে। হয়তো এতক্ষণে আমার লাবণ্যকে মেরে ফেলেছে। আমার তো একটাই মেয়ে। আজ ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমাকে সবটা খুলে বলেন, তা না হলে আমি কিছু করতে পারবো না। আপনার থেকে লাবণ্যকে এখন আমার বেশি প্রয়োজন। আমার সন্তানের মা হতে চলেছে সে। স্বামীরকে লাবণ্যের ছোটবেলা থেকে বড় হওয়ার ঘটনা সব খুলে বলল লাবণ্যের মা। স্বামীর এখন ভালো করে বুঝতে পারছে কেন লাবণ্যকে স্বামীরের এত প্রয়োজন। এখন স্বামীর কি করবে বুঝতে পারছে না। তার শক্তি আগের থেকে অনেক কমে গেছে। যা আছে তা দিয়ে কখনোই লাবণ্যকে তাদের কাছ থেকে নিয়ে আসতে পারবে না। এখন তার সঙ্গীদের সাহায্যের দরকার, যারা এই বিপদে কাজে আসবে। লাবণ্য মাথাটা কেমন করছে, চোখগুলো ঝাপসা হয়ে আসছে। একটু পর কিসের পানি ছিটিয়ে দিচ্ছে এরা। পানি লাবণ্যের শরীরে পড়তেই মনে হচ্ছে কেউ যেন তার শরীর
শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে। একজন হাতে একটা বড় তলোয়ার নিয়ে লাবণ্যের মাথার কাছে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে বাকিরাও লাবণ্যের কাছে চলে আসে। মধ্যবয়স্ক ব্যক্তিটি লাবণ্যের কপালে লাল একটা তিলক এঁকে দিল। আজ কে বাঁচাবে তোকে? 18 বছর ধরে তোকে খুঁজে চলেছি, আর তুই এখানে লুকিয়ে রয়েছিস। মনে করেছিলি আমরা কিছু বুঝতে পারবো না? তোর ছেলে নাকি আমাদেরকে খুন করবে? হাসতে বলো তোমার ছেলেকে, সে তোমার গর্ভে থেকে আমাদেরকে শেষ করবে। তার আগে যদি আমি এখন তোমার ছেলে সহ তোমাকে ওপারে পাঠিয়ে দিই। এত কথা বলার দরকার নেই, আগে আমাদের কাজ শেষ করতে হবে, তারপর আমরা দুজন অমর হয়ে যাব। আজ থেকে 18 বছর আগে যা করতে পারিনি, আজ সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে চাই। মরার আগে সত্যিটা লাবণ্যের জানা উচিত, কেন তাকে মারা হচ্ছে, কেন তাকে আজ মরতে হবে। তোমার জানতে ইচ্ছে করছে না লাবণ্য? লাবণ্য শুধু মাথাটা নাড়িয়ে সম্মতি জানালো। চোখ খুলে কারোর দিকে তাকাতে পারছে না সে। এতদিন মরে যাওয়ার চেষ্টা করেও পারেনি, আজ কেন জানি খুব বাঁচতে ইচ্ছে হচ্ছে। হয়তো আজই লাবণ্যের শেষ দিন। তুই আমার নিজের ভাইয়ের মেয়ে হওয়া সত্ত্বেও তোকে মেরে ফেলতে হবে। কেন জানিস? কারণ তোর গর্ভে জন্ম নেওয়া ছেলেটির আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। তোর বাবা সব সময় আমাকে কালা জাদু করতে বাধা দিত, তাই সরে আসতে চেয়েছিলাম আমি, কিন্তু জাদুর নেশা আমাকে ছাড়েনি। তাই বাধ্য হয়ে লুকিয়ে লুকিয়ে কালো জাদু শিখতে থাকি। ভেবেছিলাম নাগরাজকে বশ করে আমার নাগলোক পরিচালনা করব, কিন্তু নাগরাজ সে আমাদের কাছে বশ্যতা স্বীকার করবে না। বারবার বলার পরও যখন সে রাজি হচ্ছিল না, তখন তাকে এইরকম আগুনের কুণ্ডলিতে ফেলে পুড়িয়ে মেরেছিলাম। মনে করেছিলাম সমস্যা ওইখানেই শেষ হয়েছে, কিন্তু না, আমার বংশের কেউ আমার শত্রুকে তার গর্ভে জন্ম দেবে। সে আমাদের মেরে নাগরাজ্য আর নাগমণি দুটোই সে তার দখলে নিয়ে যাবে। সেই মেয়েটি আর কেউ নয়, সে ছিলি তুই নিজে। তখনই তোকে মেরে ফেলতাম। আমার ভাই বেইমানি করে পালিয়ে গেল তোকে নিয়ে। আজ কে বাঁচাবে তোকে? একজন মানুষ এত নিচে নামতে পারে? লাবণ্যের দু চোখ ঝাপসা হয়ে গেছে, সময় ফুরিয়ে আসছে। একজন তলোয়ারটা লাবণ্যের গলা